দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি লিসবন থেকে। সাম্প্রতিক সময়ে আমি দক্ষিণ পূর্ব ও মধ্য ইউরোপের দেশ সার্বিয়ায় ভ্রমণ করি। সেখানে আমি যাওয়ার পর একটি পোস্ট করেছিলাম। অনেকেই আসলে মন্তব্যে জানতে চেয়েছেন সেখানকার কি পরিস্থিতি, কি ধরনের সুযোগ সুবিধা সেখানে রয়েছে। অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মেসেঞ্জার, অন্যান্য যে সকল কমিউনিকেশন চ্যানেল রয়েছে অনেকভাবেই জানার চেষ্টা করছেন সেখানকার কি পরিস্থিতি। সার্বিয়ার যে বিষয়টা আমি দেখেছি, সেখানে আমি সহ আমার এক পার্টনার আমরা 3-4 দিনের মতো অবস্থান করি। মূলত সার্বিয়ার যে রাজধানী বেলগ্রেডে আমরা থাকি। সেখানে যেটি দেখেছি আসলে এটি যেমনটি বলছিলাম যে এটি দক্ষিণ পূর্ব এবং মধ্য ইউরোপের একটি দেশ। এটি যদিও এখনো ইউভুক্ত হয়নি, মূলত তারা রাশিয়ান বেল্টের সাথে চলাফেরা করে। তার জন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের এখনো ওভাবে সখ্যতা অথবা ইউরোপীয় ইউনিয়নের সদস্য তারা এখনো হতে পারেনি। সার্বিয়ার যে জিওগ্রাফিক্যাল যে পজিশন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইউরোপের একেবারে মধ্যভাগে অবস্থিত বলা চলে। এটির পাশে যেই প্রায় 7 থেকে 8টি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ সার্বিয়ার নেইবার রয়েছে। তার মধ্যে প্রায় 4টি দেশ, যেমন হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া, এই 4টি দেশ কিন্তু ইউভুক্ত, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদস্য। পাশাপাশি যে ইউরোপের যে সেনজেন যে জোন রয়েছে, অর্থাৎ বিসাফি যে ট্রাভেল জোন, তাদেরও মেম্বার। ইউরোপের বড় যে দুটি অর্গানাইজেশন ইইউ এবং সেনজেন, দুইটিরই মেম্বার কিন্তু এই 4টি দেশ সার্বিয়ার পাশে। পাশাপাশি আরেক পাশে 4টি দেশ রয়েছে, যেমন মন্টেনেগ্রো রয়েছে, মেসিডোনিয়া রয়েছে এবং আলবেনিয়া সহ কসোভো রয়েছে। এগুলো কিন্তু ইইউ সদস্য এখনো তারা হয়নি, কিন্তু তারা ক্যান্ডিডেট হিসেবে রয়েছে। অর্থাৎ হয়তো আগামী 2-4-5 বছরের মধ্যে তারা ইইউ সদস্য হতে পারে। কিন্তু সার্বিয়ার যে অবস্থা সেটি, যদিও এটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নেই তারা, কিন্তু মূলত এটি ইউরোপের একটি দেশ। তাদের সেখানকার মোটামুটি অর্থনীতি আর যে পরিস্থিতি সেটি ইউরোপের অন্যান্য অনেক দেশের সমপরিমাপ বলা চলে। সেখানকার যেই বেসিক স্যালারি সেটি প্রায় 600 ইউরোর মতো, আমি যদি ইউরোতে কনভার্ট করি, যদিও সেখানে ইউরো চলে না, সার্বিয়ান যে দিনার রয়েছে সেটি চলে। 1 ইউরো সমান প্রায় 100 দিনারের মতো পাওয়া যায়। কিন্তু আমি যদি খরচের হিসেবটি আপনাদের সামনে তুলে ধরে, যেমন একটা বার্গার, যে বার্গারটি আমরা পর্তুগালে যেটি হয়তো 5 ইউরোতে আমরা কিনি, সেটি কিন্তু প্রায় সেম প্রাইস দিয়ে সেখানেও কিনতে, অর্থাৎ 450 থেকে 500 সার্বিয়ান দিনার দিয়ে সেখানে কিনতে হয়। খরচের যে তারতম্য সেটি 18-20, অর্থাৎ প্রায় একেবারেই কাছাকাছি বলা চলে। লিভিং যে স্ট্যান্ডার্ড, কমিউনিকেশন বা অন্যান্য সবকিছুতেই একেবারে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আমার কাছে মনে হয়েছে। তবে মূলত সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমরা বাংলাদেশি রয়েছি, তাদের একটি কিউরিওসিটি রয়েছে যে সেখানে আসলে রিক্রুটমেন্টের কি ধরনের ব্যবস্থা রয়েছে বা কি সুযোগ রয়েছে সেটি জানতে চায়, অথবা রিক্রুটমেন্ট কর্মী হিসেবে সেখানে আসার সুযোগ আছে কিনা, বা কি ধরনের কাজ সেখানে বিদ্যমান, লিগ্যালাইজেশনের প্রসেসগুলো কি, সেখানে থাকা খাওয়ার খরচ কেমন, সহ অন্যান্য সুযোগ সুবিধার যে বিষয়গুলো সেটি আসলে মূলত জানতে চাই। আমরা আসলে বেশ কয়েকটি মিটিং করেছি রিক্রুটারদের সাথে, বেশ কিছু কোম্পানির সাথে, এবং সেখানে যারা লিগ্যাল যে ফার্মগুলো রয়েছে তাদের সাথেও কথা বলার আমরা চেষ্টা করেছি। তো এই 2 ক্যাটাগরির মানুষের সাথে কথা বলে যেটি আমি দেখেছি যে সেখানে রিক্রুটমেন্টের একটি ব্যাপক সুযোগ রয়েছে। মূলত সার্বিয়ার যেই বেলগ্রেড সহ দেশটি কিন্তু অনেক বড় একটি দেশ। সেটির বিভিন্ন শহরে বা রাজধানীর যে বেলগ্রেড রয়েছে সেখানেও আসলে তাদের অসংখ্য কর্মীর প্রয়োজন। বিশেষ করে তাদের যেই এগ্রিকালচার রয়েছে সেখানে ব্যাপক কর্মীর চাহিদা রয়েছে। পাশাপাশি কনস্ট্রাকশন যে সেক্টর রয়েছে, শহর অঞ্চলে যে সকল রিয়েল এস্টেট, বাসাবাড়ি থেকে শুরু করে কনস্ট্রাকশনের যে সকল সেক্টর রয়েছে, একেবারে কনস্ট্রাকশন রিলেটেড সব ধরনের কাজের কর্মীদের কিন্তু সেখানে ব্যাপক একটি চাহিদা রয়েছে। এবং ট্যুরিজম সেক্টর, যেটি রেস্টুরেন্ট এবং হোটেল সহ বিভিন্ন খাতেই কিন্তু তাদের কর্মীর প্রয়োজন বলে আমরা প্রায় 5টির মতো মিটিং করেছি। সবাই
মোটামুটি একই কথা বলেছেন, কিন্তু তাদের একটি অভিযোগও রয়েছে, যেমন সাউথ এশিয়া থেকে অনেক দেশ থেকেই তারা কর্মী ইতিমধ্যে নিয়েছেন, কিন্তু তাদের যে অভিজ্ঞতা সেটি কিন্তু খুবই খারাপ। অর্থাৎ আমরা বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সকল দেশের কর্মীরা যখন আসে, তারা হয়তো অল্প কিছুদিন কাজ করার পরে কিন্তু তারা কাজ ছেড়ে অন্যত্র চলে যায়। পাশাপাশি হচ্ছে অনেক ক্ষেত্রে তারা সেই দেশ থেকেও ইউরোপের অন্যত্র চলে যাওয়ার ঘটনা ঘটেছে, অথবা বর্ডারে তাদেরকে পাওয়া গিয়েছে, যেটি ওই দেশের যে কোম্পানি তাদেরকে বিব্রত করে, বা তারা আসলে তাদের প্রয়োজনেই মানুষকে রিক্রুট করে বিভিন্ন দেশ থেকে। তারা চায় যে নির্দিষ্ট যেই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট তারা দিয়ে থাকে সেটি 6 মাস হতে পারে, 1 বছর, 2 বছর, 3 বছর, সেই নির্দিষ্ট সময় পর্যন্ত যেন তাদের সাথে কাজ করে, সেই বিষয়টি তারা নিশ্চিত হতে চায়। কিন্তু দুঃখজনকভাবে সত্য, প্রায় সবারই একই ধরনের একটি অভিযোগ তারা করেছেন যে সাউথ এশিয়ান অনেক দেশের কর্মীরাই কিন্তু যাওয়ার পরে তাদেরকে একটি সময়ে আর খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ তারা সেই কর্মস্থল ত্যাগ করে তারা তাদের মতো করে অন্যদিকে চলে যায়। আর সেখানে যারা দীর্ঘদিন থেকে রয়েছেন তেমন বাংলাদেশি আমরা দেখি নাই। 2-1 জন যারা রয়েছে বিক্ষিপ্তভাবে, তাদের সাথেও আমরা দেখা করতে পারি না, কিন্তু ফোনে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে আসলে যে সার্বিয়া যে দেশটি রয়েছে, এটি এখানে ব্যাপক সম্ভাবনা রয়েছে কাজ এবং ব্যবসা বাণিজ্যের, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইতিপূর্বে যারা এসেছেন তারা কেউ কিন্তু সেই দেশটিতে থাকেননি। অর্থাৎ এখানে সার্বিয়াতে আসার পরে তারা ইউরোপের অন্যত্র চলে যাওয়ার একটি প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। অর্থাৎ এক কথায় তারা বলেছেন যে এটিকে ইউরোপের অন্যান্য দেশগুলোতে প্রবেশের একটি গেটওয়ে হিসেবে তারা ব্যবহার করেছেন। তার জন্য অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং পাকিস্তান, অন্যান্য বেশ কিছু দেশের মানুষকে তাদের কর্মী হিসেবে আনার ক্ষেত্রে ইতিমধ্যে তারা অনীহা প্রকাশ করছেন। কিন্তু সার্বিয়া ইউরোপের মধ্যে কিন্তু একটি ভালো দেশ হতে পারত বাংলাদেশিদের জন্য, যেখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যদি সেটিকে এখনো গুরুত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে অনেক কর্মী, দক্ষ, অদক্ষ অথবা আধা দক্ষ কর্মী সেখানে আসার সুযোগ রয়েছে। আমরা যাদের সাথে কথা বলেছি সবারই আসলে বিভিন্ন লেভেলের কর্মীর প্রয়োজন, বিশেষ করে আধা দক্ষ অথবা দক্ষ মানুষের কথাও তারা বলেছেন। আইটি রিলেটেড স্কিল যাদের রয়েছে, বা বিভিন্ন টেকনিক্যাল নলেজ যাদের রয়েছে, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরের একেবারে সব ধরনের কাজের সেখানে ভালো কর্মী সংকট রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া এগ্রিকালচারে তো আছেই। সবকিছু মিলিয়ে আসলে সেখানে যেটি দেখেছি, মোটামুটি অনেক জায়গায় আমরা সার্বিয়ার যে বেলগ্রেড যে ক্যাপিটাল, সেখানে অনেক জায়গাতেই সেই দেশের ভাষায় মূলত তারা যে হায়ার করছে অথবা তাদের যে কর্মী লাগবে সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি হচ্ছে সার্বিয়ান আমাদের দুজন ফ্রেন্ডের সাথেও আমরা কিন্তু ঘোরাফেরা করেছি, যারা আমাদেরকে বেলগ্রেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরিয়ে দেখিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা নিয়ে গিয়েছেন। তারাও আমাদেরকে যেটি বলেছেন, লোকাল যে মানুষ, আমাদের বন্ধু বান্ধব, তারা বলেছেন যে আসলে সেই দেশটিতে ব্যাপক কর্মী সংকট রয়েছে বা কর্মীর প্রয়োজন রয়েছে। চাইলে সেটিকে নিয়ে যে কেউ কাজ করতে পারে, যদি কমিটেড থাকে যে তারা আসার পরে কাজ করবে, যে নির্দিষ্ট কোম্পানি বা যে নির্দিষ্ট প্রতিষ্ঠানে তারা আসবে, তাদের যেই সংকট সেটিকে সমাধানের লক্ষ্যে তারা কাজ করবে। এমনটি যদি হয় তাহলে সেখানে সহযোগিতা করতে রাজি আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যারা সার্বিয়ান যারা লোকাল রয়েছেন, আসলে তারা আমার যে ফ্রেন্ড মার্কো সহ তার যে ফ্রেন্ড আসছে আমাদের সাথে দেখা করার জন্য, সবাই আসলে আলোচনার একটি পর্যায়ে এটি উঠে আসছে যে সার্বিয়ান যারা রয়েছেন তারা আসলে ইউরোপের অন্যান্য দেশে গিয়ে সেখানকার ইয়াং জেনারেশন আরো ভালো স্যালারি বা আরো বেটার অপরচুনিটি নিয়ে কাজ করছেন। তার ফলে তাদের যে লোকাল যেই মার্কেট রয়েছে, জব মার্কেট, সেখানে কিন্তু একটি স্পেস তৈরি হয়েছে বাইরের মানুষ কাজ করার জন্য। অনেকগুলো কাজ রয়েছে, যে যেমনটি বলছিলাম যে কনস্ট্রাকশন অথবা এগ্রিকালচার বা ট্যুরিজম সেক্টরের অনেক কাজে রয়েছে, যারা লোকাল সার্বিয়ান যারা রয়েছে তারা সেটি করতে অনীহা অথবা অনাগ্রহ রয়েছে।
তার জন্যই কিন্তু মূলত বাইরের দেশের মানুষ সেখানে গিয়ে কাজ করার একটি ক্ষেত্র তৈরি হয়েছে। আমি মনে করি যারা সার্বিয়াতে আসবেন তারা ইউরোপের একটি দেশ, ইউরোপ মহাদেশের একটি দেশ, এটি একেবারে মধ্য ইউরোপের একটি দেশ। এটির পাশে যেমনটি বলছিলাম যে 4টি রাষ্ট্র রয়েছে সেনজেন এবং ইউভুক্ত, এর মধ্যে ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, রোমেনিয়া, বুলগেরিয়া অন্যতম। পাশাপাশি আরো 4টি দেশ রয়েছে, কোসোভো, যারা সার্বিয়ার একটি পার্ট ছিল, এখন তারা আলাদা হয়ে গিয়েছে তাদের কাছ থেকে, যদিও তারা এখনো তাদেরকে স্বীকৃতি বা এরকম কিছু দেয়নি, কিন্তু তারা একটি আলাদা অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করে। অনেক দেশে, আমেরিকা সহ অনেক দেশে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। সো কোসোভো সহ যেই নর্থ ম্যাসেডোনিয়া, মন্টেনেগ্রো এবং আলবেনিয়ার মতো দেশগুলো রয়েছে যারা ইইউ মেম্বারের জন্য তারা পদপ্রার্থী, তারা হয়তো খুব শীঘ্রই ইইউ মেম্বার হয়ে যাবে। তো সার্বিয়ার যে ওভারঅল যে ইকোনমি অথবা যে অবকাঠামো আমি দেখেছি, সেখানে ইউরোপের সাথে কম্পেয়ার করা চলে। ইউরোপের অনেক দেশে আমার ঘোরার অভিজ্ঞতা হয়েছে, কোনো অংশে আসলে কম মনে হয়নি। সেখানকার রাস্তাঘাট, দালানকোঠা অথবা যে কালচার থেকে শুরু করে সবকিছু আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। শুধুমাত্র স্যালারিটা হয়তো ইউরোপের অন্যান্য দেশের তুলনায় একটু কম। আমি যদি বলি যে পাশের দেশ তাদের ক্রোয়েশিয়া রয়েছে বা হাঙ্গেরি রয়েছে, সেখানে 800 থেকে 1000 ইউরো হচ্ছে বেসিক স্যালারি, বা আমি যে দেশটিতে থাকি পর্তুগাল, সেখানেও প্রায় 820 ইউরো হচ্ছে বেসিক স্যালারি। সেই তুলনায় সার্বিয়ার যে স্যালারি সেটি 580 থেকে 600 ইউরোর মধ্যে, যদিও সেখানে ইউরো চলে না, সেখানে সার্বিয়ান দিনার রয়েছে, সেই দেশের নিজস্ব মুদ্রা, সেই মুদ্রা মূলত চলে। কিন্তু সেটিকে যদি আমরা ইউরোতে কনভার্ট করি তাহলে হয়তো 550 থেকে 600 ইউরোর মতো আসে। তো আমার যারা লোকাল ফ্রেন্ড রয়েছে তাদের সাথে কথা বলে, যারা ল ফার্ম রয়েছে তাদের সাথে কথা বলেছি, এবং যারা রিক্রুটার রয়েছে এরকম বেশ কিছু ফ্যাক্টরি কোম্পানির লোকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আসলে তাদের ওয়ার্কফোর্স দরকার, বিশেষ করে অদক্ষ এবং কি আধা দক্ষ কর্মী তাদের প্রয়োজন। এই স্পেসটি চাইলে আসলে বাংলাদেশিরা নিতে পারে যদি সঠিকভাবে সেটিকে কাজে লাগানো যায়। কিন্তু তারা এটিও বলেছেন যে বর্তমানে তারা নেপাল সহ, থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ এই সকল দেশের যারা কর্মী রয়েছে তাদের দিকে বেশি ঝুঁকছেন, কারণ তারা আসার পরে নির্দিষ্ট যেই টাইম ফ্রেম থাকে, অর্থাৎ 6 মাস, 1 বছর বা 2 বছরের যে কন্ট্রাক্ট থাকে, ওয়ার্ক এগ্রিমেন্ট থাকে, সেই সময়টুকু পর্যন্ত তারা তাদের সাথে কাজ করে তারা আবার ফিরে যায় তাদের দেশে, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট নিয়ে তারা আবার কাজে আসে। সো তারা যেই ওয়ার্ক এগ্রিমেন্ট যেটি রয়েছে সেটি তারা শতভাগ পূরণ করে। কিন্তু আমাদের সাউথ এশিয়ান যে দেশগুলো রয়েছে এখানকার মানুষ অনেকেই হয়তো একটা পর্যায়ে গিয়ে তারা তাদের কমিটমেন্ট বা অন্যত্র চলে যাওয়ার ফলে কিন্তু একটি নেগেটিভিটি তৈরি হচ্ছে। তো আমি মনে করি এখনো যদি এখানে যারা সার্বিয়াতে আসতে চান কম খরচে, এখনো ইউরোপে আসার অন্যতম একটি গেটওয়ে হচ্ছে সার্বিয়া, যেখানে কম সময় এবং সহজ ঝামেলা মুক্তভাবে, যেহেতু যদিও সার্বিয়ান এম্বাসি ঢাকাতে নেই, কিন্তু সার্বিয়ান যে ভিসা রয়েছে সেটি আসলে মিনিস্ট্রি থেকে যখন অ্যাপ্রুভাল হয়, সেই অ্যাপ্রুভালটি দিল্লি যে এম্বাসি রয়েছে সেখানে পাঠিয়ে দিলে কিন্তু যে কেউ তার পক্ষে সেখান থেকে ভিসা কালেকশন করতে পারে। সার্বিয়ার জন্য আসতে চায়, তাদেরকে ইন্ডিয়া যাওয়ার যে একটি হ্যাসেল রয়েছে সেটি পোয়াতে হবে না, অর্থাৎ তার পক্ষ থেকে যে কেউ কিন্তু ভিসাটি তুলে আনতে পারবে, শুধুমাত্র পাসপোর্টটি আর অথরাইজেশন পেপার সহ যে তার ভিসা অ্যাপ্রুভাল, অর্থাৎ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের যে অ্যাপ্রুভালটি সার্বিয়ান মিনিস্ট্রি থেকে মূলত দিবে, এই সবগুলো ডকুমেন্ট সহ যে কেউ জমা করলে কিন্তু ভিসা পাওয়ার সিস্টেম রয়েছে। তাই বাংলাদেশে বসেই যারা ইউরোপে আসার স্বপ্ন দেখছেন তাদের জন্য সার্বিয়া একটি ভালো অপশন হতে পারে। দর্শক, আশা করি অনেক তথ্য পেয়েছেন, তারপরেও আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু এই মুহূর্তে আসলে সঠিকভাবে মনে আসছে না। তো যারা ভিডিও দেখছেন তারা আরো বিশেষ কিছু যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সেটিকে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। আর যারা ইউরোপে আসতেছেন তাদের জন্য শুভকামনা রইল। আপনারা সার্বিয়া নিয়ে আর একটু অ্যানালাইসিস করতে পারেন, আর একটু খোঁজ খবর নিতে পারেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সঠিক পরিকল্পনা নিয়ে ইউরোপে আসার অন্যতম এখনো ভালো একটি মাধ্যম হতে পারে সার্বিয়া। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।